প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আজকে অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বাংলাদেশ লোক প্রশাসনে বিষয়ের উপর আমি আমার অনলাইন ক্লাস আলোকপাত করব। আজকের কোর্সের শিরোনাম হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন এবং আজকে লেকচারের যে শিরোনাম সেটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের সংগঠন। আমি ডক্টর মোহাম্মদ লোকমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ, তোমাদেরকে অনলাইন ক্লাসে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমরা বাংলাদেশ সিভিল সার্ভিস সম্পর্কে আলোকপাত করব। বাংলাদেশ সিভিল সার্ভিস পাকিস্তান সিভিল সার্ভিসের উত্তরসূরি। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম লাভ করেছে বাংলাদেশ। স্বাধীনতার পর রাষ্ট্র ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো নির্ধারণ হয় 1972 সালের ডিসেম্বরে গৃহীত বাংলাদেশ সংবিধানের আলোকে এবং আমাদের মহান সংবিধানের যেটা 1972 সালে 16 ডিসেম্বর থেকে কার্যকর, সেটির নবম ভাগে দ্বিতীয় পরিচ্ছেদে 133 নং অনুচ্ছেদ থেকে 141 নং অনুচ্ছেদ পর্যন্ত বাংলাদেশ সিভিল সার্ভিসের গঠন কাঠামো সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। প্রথম, কর্ম কমিশন প্রতিষ্ঠা সম্পর্কে বলা আছে যে আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক কর্ম কমিশন করা যাবে এবং একজন সভাপতি ও আইনের দ্বারা যে রূপ নির্ধারিত হবে সেই রূপ অন্যান্য সদস্য নিয়ে কমিশন গঠিত হবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে এখানে বলা আছে এবং কিভাবে সদস্য নিয়োগ হবে। প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করবেন। তবে শর্ত থাকে যে যতদূর সম্ভব অর্ধেক সংখ্যক সদস্য এমন ব্যক্তিবর্গ হবেন যারা 20 বছরের অধিক প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন বা ছিলেন। আমি আবার বলছি, প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি বা চেয়ারম্যানকে আমরা বলি, চেয়ারম্যান হবেন এবং তিনি অবশ্যই তারা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করবেন। তবে শর্ত থাকে যে যতজন সদস্য হবে কমপক্ষে তার অর্ধেক সদস্য হবেন যাদের 20 বছরের অধিক প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ছিলেন এমন ব্যক্তিবর্গের সমন্বয়। 2, সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের সাপেক্ষে কোন সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যে রূপ নির্ধারণ করবেন সেই রূপ হবে। আমি আবার বলছি, সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের সাপেক্ষে কোন সরকারি কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশ যে রূপ নির্ধারণ করবেন সেই রূপ হবে। কমিশনের দায়িত্ব। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা আছে, কোন সরকারি কর্ম কমিশনের দায়িত্ব হবে, 1 বা কতে উল্লেখ আছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ দানের উপযুক্ত ব্যক্তিবর্গকে মনের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা করা। 2, খতে বলা আছে তাদের প্রধান কাজ হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত ব্যক্তিগণকে মনের উদ্দেশ্যে যাচাই পরীক্ষা পরিচালনা করা। 2, রাষ্ট্রপতি কর্তৃক কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে কিংবা
কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় কমিশনের নিকট প্রেরণ করা হলে সেই সম্পর্কে রাষ্ট্রপতিকে উপদেশ প্রদান। অর্থাৎ রাষ্ট্রপতি বিভিন্ন সময়ে নিয়োগ, পদোন্নতি, কর্মের শর্তাবলী নির্ধারণ করেন। সেই সম্পর্কে রাষ্ট্রপতি যদি কমিশনের কাছে কোনো পরামর্শ চান, সেক্ষেত্রে কমিশন পরামর্শ দিতে বাধ্য থাকবে। গ. আইনের দ্বারা অন্যান্য দায়িত্ব পালন। এগুলি মূলত কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। ২ নং অনুচ্ছেদে বলা আছে, সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন এবং কোনো কমিশনের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কোনো প্রবিধানের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি নিম্নলিখিত ক্ষেত্রে পরামর্শ দেন। ক. প্রজাতান্ত্রিক কর্মের জন্য যোগ্যতা ও তাহাতে নিয়োগের সম্পর্কিত বিষয়। প্রজাতান্ত্রিক কর্মের এক শাখা হইতে অন্য শাখায় পদোন্নতি দান ও বদলীকরণ এবং অনুরূপ নিয়োগ দান, পদোন্নতি দান বা বদলীকরণের জন্য প্রার্থীর উপযোগিতা নির্ণয়। অবসর ভাতার অধিকার সহ প্রজাতন্ত্রের কর্মের শর্তাবলী প্রভাবিত করে এরূপ বিষয়াদি, প্রজাতন্ত্রের কর্মের শৃঙ্খলামূলক বিষয়াদি। এগুলি মূলত পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক দায়িত্ব। আমরা জানি যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হলো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এই কমিশনের যারা সদস্য বা সভাপতি, তাদেরকে নিয়োগ দেওয়া যায় কিন্তু তাদেরকে অপসারণ করা যায় না। তাদের প্রতি দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা মানসিকভাবে যদি তাদের ভারসাম্য হারিয়ে ফেলে, সেই ক্ষেত্রে সংসদে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে শুধুমাত্র তাদের বিরুদ্ধে বরখাস্তের ব্যবস্থা করা যাবে। কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া যায়, তবে অপসারণ করা যায় না। এটা অনেকটা সাংবিধানিক আ যেহেতু সাংবিধানিক পোস্ট, সেহেতু সাংবিধানিক পোস্টে যেসব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়, তাদেরকে নিয়োগ দেওয়া যায়, কিন্তু তাদেরকে বরখাস্ত করার অধিকার থাকে না, তাদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ বলেছিলাম যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যারা নিয়োগ পান, যেসব চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য, তাদের কার্যাদি সম্পর্কে আমরা বলেছিলাম। এই কমিটি গঠন করেন। এই কমিটির প্রধান এবং স্বাধীনতার পর আমরা দেখি যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে একটি কমিটি গঠন করা হয়। এই কমিশনের প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম.এ. চৌধুরী। এই কমিটির সুপারিশের মধ্যে ছিল সাবেক অল পাকিস্তান সিভিল সার্ভিসের কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস এবং প্রাদেশিক সিভিল সার্ভিসের মধ্যে পার্থক্য বিলোপ করে আলাদা গ্রেডিং পদ্ধতি চালু। বিভিন্ন ক্যাডারের মধ্যে পদ সংরক্ষণ বিলোপ, সকল সিভিল সার্ভেন্টকে এক শ্রেণীহীন গ্রেডিং কাঠামোর সুসংগঠিত করার প্রস্তাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সকল সুপারিশ বাস্তবায়নের জন্য আন্তরিক ছিলেন এবং বিভিন্ন সেমিনারে তিনি আমলাতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য পেশ করেন। মোজাম্মেল আহমদ চৌধুরীর নেতৃত্বে তিনি একটি কমিশন গঠন করেন। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিক ক্ষমতা বলে এবং এই কমিটির সদস্যরা যে চাকরি শর্ত, নিয়োগ এবং পদোন্নতির বিধানাবলী এবং বেতন কাঠামো সম্পর্কে তারা একটি রূপরেখা দেওয়ার জন্য প্রস্তাব করেন এবং এই কমিটির যে সকল কাজ করার জন্য ফ্রেমওয়ার্ক দেওয়া হয়, তার মধ্যে হচ্ছে সাবেক পাকিস্তানে, যেহেতু আমরা পাকিস্তান থেকে এসেছিলাম, পাকিস্তানের যে অল পাকিস্তান সিভিল সার্ভিস এবং কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস এবং প্রাদেশিক যে সিভিল সার্ভিসের সদস্য ছিল, তাদের মধ্যে যে বিভিন্ন ক্ষেত্রে যে মতদ্বৈধতা ছিল, পার্থক্য ছিল, সেগুলি অবসান করে আলাদা আলাদা গ্রেড পদ্ধতি চালু করা, বিভিন্ন ক্যাডার মধ্যে পদ সংরক্ষণ বিলোপ করা, সকল সিভিল সার্ভেন্টে একটি শ্রেণীহীন গ্রেডিং কাঠামোর সুসংগঠিত করার প্রস্তাব করা হয়। মোজাফফর আহমদ চৌধুরীর নেতৃত্বে, স্যারের নেতৃত্বে যে কমিশন গঠন করা হয়, সেই কমিশন স্বাধীনতার পর্বে প্রায় 221টি বেতন কাঠামো ছিল, স্কেল ছিল, সেগুলিকে বিলোপ করে 10টি গ্রেডিং এ নিয়ে আসা হয় এবং সর্বনিম্ন
যে বেতন ছিল সেটা ধরা হয় ১২৫ টাকা এবং সর্বোচ্চ ২,০০০ টাকা। এবং আমরা দেখি যে এই কমিশন চাকরির বৈষম্যের ক্ষেত্রে বিভিন্ন সুপারিশমালা পেশ করে। বিশেষ করে পাকিস্তান সিভিল সার্ভিসের যেসব সিনিয়র সার্ভিসের লোকজন ছিলেন তাদের আঘাতে আসে। ফলশ্রুতিতে আমরা দেখি যে এই কমিশনের যে সুপারিশগুলো, সেই সুপারিশগুলো আ ১৯৭৩ সালে পেশ করলেও সেই সুপারিশগুলি আলোর মুখ দেখেননি। এবং বঙ্গবন্ধু আম এই সুপারিশগুলো যেহেতু তিনি পছন্দ করেছিলেন সেই ক্ষেত্রে আমরা দেখি এগুলি উনার মৃত্যুর পরে এই সুপারিশগুলো চাপা পড়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং আমরা দেখি যে ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর তার ইচ্ছার মৃত্যু ঘটে। আমরা চাকরির পুনর্বিন্যাসের ক্ষেত্রে যে সকল সুপারিশগুলি বা সে সকল আ পদক্ষেপগুলো স্বাধীনতার পরবর্তী পর্যায়ে গঠন করা হয়েছিল সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। ১৯৭৫ সালে তৎকালীন সরকার বেতন ও চাকরি কমিশন গঠন করেন এবং ১৪ স্তরে চাকরি কাঠামো সুপারিশ করেন। ১৯৮০ সালে ১৯৮০ সালে ১লা সেপ্টেম্বর ১৪ টি ক্যাডার গঠন করেন ও পূর্ববর্তীদেরকে ক্যাডারে আত্মীকরণ করা হয়। ১৯৮৬ সালে ৩১ আগস্ট সরকারি জারিকৃত এক সংশোধনী বলে ক্যাডারের সংখ্যা ৩০ এ উন্নীত করা হয়। ১৯৮৯ সালে ১২ই জুলাই বিসিএস প্রশাসন ও বিসিএস সচিবালয়কে একত্রিত করে বিসিএস প্রশাসন করা হয়। ২০০৭ সালে ১লা নভেম্বর বিসিএস বিচার ক্যাডারকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে রূপান্তর করায় ক্যাডারের সংখ্যা দাঁড়ায় ২৮। বিসিএস অর্থনীতি প্রশাসনের সাথে একত্রিত করায় বর্তমানে ক্যাডারের সংখ্যা ২৭ এ উন্নীত হয়। বাংলাদেশ সিভিল সার্ভিস সম্প্রতি সময়ে সম্মান ও মর্যাদার উৎস হিসেবে পরিগণিত হয়েছে। ২০১৫ সালে ৮ম পে স্কেল কমিশন প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য পূর্বের ১৬ টি গ্রেডের পরিবর্তে ২০ টি গ্রেডে বিভক্ত করা হয়। আমরা এতক্ষণ বাংলাদেশ সিভিল সার্ভিসের যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল বিভিন্ন সময়ে সেগুলি আমরা আলোকপাত করলাম। সুষ্ঠু প্রশাসন পরিচালনার অপরিহার্য উপাদান হচ্ছে নিয়োগ। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগের প্রক্রিয়া শেষে প্রশিক্ষণ এবং সামাজিকীকরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কার্যক্রম গ্রহণ করে এবং বিভিন্ন সময় সরকার কর্তৃক নিয়োগ, পদোন্নতি, নিয়োগের শর্ত, পদোন্নতির শর্ত বা ক্ষেত্র বিশেষে তারা বিশেষ প্রয়োজনে বিশেষ পদ্ধতির মাধ্যমে তারা পরীক্ষা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করতে পারে। বাংলাদেশ লোক প্রশাসন অধ্যয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিগণিত হয়েছে নিয়োগ প্রক্রিয়া। তাছাড়া কল্যাণমূলক রাষ্ট্রের উদ্দেশ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য নতুন ভূমিকা ও কর্মসূচি বাস্তবায়নের জন্য রাষ্ট্রকে অধিক পরিমাণ জনবল নিয়োগ করতে হয়েছে। ১৮৫৩ সালে সনদ আইনের মাধ্যমে কোষণ নীতির পরিবর্তে সর্বপ্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে লোক নিয়োগ পদ্ধতি গৃহীত হলেও তা কার্যকর করতে অনেক সময় লাগে। আমরা জানি যে ১৮৫৩ সালের আগে সিভিল সার্ভিসের নিয়োগের যে প্রক্রিয়া ছিল সেটা ছিল অনেকটা ইনডাইরেক্ট পদ্ধতিতে। অর্থাৎ কোম্পানির যেসব কর্তা ব্যক্তি ছিল তারাই মূলত সিভিল সার্ভিসের নিয়োগের ক্ষেত্রে তাদের সুপারিশ প্রয়োজন হতো। ফলশ্রুতিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার চাইতেও বরং এলিট শ্রেণীর যারা বা অভিজাত শ্রেণীর যারা জন্মগ্রহণ করত তারাই মূলত সিভিল সার্ভিসের আ নিয়োগ লাভের সুপারিশপ্রাপ্ত হতেন এবং ব্রিটিশরা মূলত এদেশের জমিদার শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী লোকদেরকে সিভিল সার্ভিস নিয়োগ দান করতেন, যারা বাই ব্লু ব্লাড এর অধিকারী ছিলেন এবং যেহেতু উচ্চ মর্যাদা, উচ্চ রক্ত বর্ণের লোকদেরকে নিয়োগ দেওয়া হতো এবং এর উদ্দেশ্য ছিল যে একটা তাদের একটা তাবেদার শ্রেণী গড়ে তোলা এবং তাদের নিয়োগের পেছনে তাদের আরেকটি উদ্দেশ্য ছিল যে তাদের শাসনকে দীর্ঘায়িত করা
এবং তাদের অনুগত একটি বাহিনী তৈরি করা এই দেশে। এটাই ছিল মূলত অভিজাত শ্রেণীর লোকদেরকে নিয়োগ দানের মূল উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিয়োগের গুরুত্ব সম্পর্কে এখন আলোকপাত করব। বাংলাদেশ, পাকিস্তান আমলে সিভিল সার্ভিসের নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতিকে উৎসাহিত করা হয়, যা বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রেও পরিলক্ষিত হয়। একটি উন্নত প্রশাসন ব্যবস্থা কায়েমের স্বার্থে প্রতিযোগিতামূলক প্রশাসন পদ্ধতির মাধ্যমে লোক নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগ নীতির গুরুত্ব নিম্নরূপ: ১. যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচন করা সহজ হয়। অর্থাৎ নিয়োগের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী এবং যোগ্য যে ক্ষেত্রে পারদর্শী তাদেরকে নিয়োগ দেওয়া সম্ভব হয়। ২. সমগ্র প্রক্রিয়ার মধ্যে সামঞ্জস্য বজায় থাকে। নিয়োগ নীতি আইনসঙ্গত বিষয়, গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমরা বলি গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে যে মেধাবীরা এবং যারা যে কাজের যোগ্য সেই কাজ করবে। যে মেধাবী, যে কাজে যোগ্য, যে বিষয়ে অভিজ্ঞ তিনি সেই বিষয়ে নিয়োগ লাভ করবেন। এবং গণতান্ত্রিক ব্যবস্থার পূর্বশর্ত হচ্ছে মেধাবীদেরকে নিয়োগ দান করা। পূর্বশর্ত হচ্ছে আ সমাজে সুশাসন প্রতিষ্ঠিত করা। আমরা বলছি যে সুশাসন প্রতিষ্ঠিত হয় এই নিয়োগ নীতির মাধ্যমে। সুশাসন বা গুড গভর্নেন্স হচ্ছে ভালো শাসন। অর্থাৎ শাসক যদি আম স্বচ্ছতার মধ্যে থাকেন, জবাবদিহিতার মধ্যে থাকেন, দুর্নীতিকে প্রশ্রয় না দেন, তখনই সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ প্রত্যেক কর্মকর্তা তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে এবং সুশাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়। বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়, নিরপেক্ষতা নিশ্চিত করা সহজ হয়, অহেতুক হয়রানি থেকে মুক্ত পায়, রাষ্ট্র ও জনগণ উভয়ই উপকৃত হয়। বাংলাদেশ লোক প্রশাসনের যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ সরকারি প্রশাসনের লোক নিয়োগ একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ ৫৭ বছর পর কিছু সংখ্যক কর্মকর্তা বা কর্মচারী অবসরে যান। ফলশ্রুতিতে শূন্য পদ পূরণের জন্য নিয়োগের কোনো বিকল্প নেই। তাছাড়া আমরা জানি যে আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। এই কল্যাণমূলক রাষ্ট্রের যে সুযোগ সুবিধা এগুলি জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য, জনগণ আরো বেশি যাতে কল্যাণমূলক রাষ্ট্রের যে সুযোগ সুবিধা পায়, সেজন্য মূলত লোক নিয়োগ করতে হয়। তাছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সরকারের বিভিন্ন বিভাগ, উপবিভাগ বিভিন্ন ধরনের পরিকল্পনা, প্রকল্প গ্রহণ করতে হয়। এই প্রকল্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়োগের কোনো বিকল্প নাই এবং সেক্ষেত্রে দক্ষ এবং যোগ্য লোক যদি নিয়োগপ্রাপ্ত না হন, তাহলে সরকারের যে অভীষ্ট লক্ষ্য সেটা কখনো বাস্তবায়ন করা সম্ভব হয় না। বাংলাদেশে যতগুলি প্রতিষ্ঠান নিয়োগ বিষয়ে কাজ করে থাকে তার প্রত্যেকেই নিয়োগের ক্ষেত্রে ৩ টি পদ্ধতি অনুসরণ করা হয়। আমাদের দেশে মূলত নিয়োগের ক্ষেত্রে এক হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ, আর কিছু নিয়োগ আছে বিভাগীয় নিয়োগ। অর্থাৎ বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কর্মকর্তারা নিয়োগ দান করেন ৩য় শ্রেণী, ৪র্থ শ্রেণীর কর্মকর্তাদেরকে। আর ১ম শ্রেণী কর্মকর্তা এবং ২য় শ্রেণী কর্মকর্তাদেরকে মূলত নিয়োগ দান করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি। এবং প্রতি বছরে মূলত এটার পরীক্ষা হয়ে থাকে। ৩ টি পদ্ধতি, একটা হচ্ছে প্রত্যক্ষ নিয়োগ, একটা হচ্ছে পদোন্নতির মাধ্যমে নিয়োগ, আরেকটি হচ্ছে বদলি বা প্রেষণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ। এই ৩ টি পদ্ধতির মাধ্যমে মূলত আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পাদিত হয়। আমরা বলেছিলাম যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন মূলত ক্যাডার এবং নন ক্যাডার কর্মকর্তাদেরকে নিয়োগ দান করেন। নিয়োগের পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি তোমরা যারা অনার্স পাস করবা, করার পরেই কিন্তু তোমরা এই সুযোগ পাবা। নিয়োগ পদ্ধতির মধ্যে ১ম আসে তোমাদের প্রিলিমিনারি টেস্ট, ২০০ নম্বরের পরীক্ষা উত্তীর্ণ হয়। এ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বমোট ৩০ টি বিষয়ের উপর ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শুদ্ধ উত্তর যদি হয়
তাহলে তুমি 1 নাম্বার পাবে, আর ভুল উত্তর হয়ে গেলে তোমার হাফ নাম্বার কাটা যাবে। প্রথমে তোমাকে প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই তুমি যারা প্রিলিমিনারি উত্তীর্ণ হবেন তারা লিখিত পরীক্ষা প্রদানের সুযোগ পাবে। লিখিত পরীক্ষার যারা প্রিলিতে উত্তীর্ণ হবেন তাদের মধ্যে 900 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এই 900 নম্বরের পরীক্ষার মধ্যে বাংলায় 200 নাম্বার, ইংরেজিতে 200, বাংলাদেশ বিষয়াবলী 200, আন্তর্জাতিক বিষয়াবলী 100, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা 100, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি 100, সর্বমোট 900 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং যারা শুধুমাত্র সাধারণ যে ক্যাডারগুলা আছে তাদের 900 নাম্বার পরীক্ষা দিতে হবে। তো যে সকল প্রার্থী শুধু প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা প্রদান করবেন তাদেরকে বাংলায় 200 র পরিবর্তে 100, অর্থাৎ আমাদের যে ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন কিংবা যারা প্রফেসর হতে চান, প্রভাষক হিসেবে নিয়োগ শিক্ষা ক্যাডারে যারা যোগদান করতে চান, টেকনিক্যাল ক্যাডারে যারা যোগদান করতে চান তাদের ক্ষেত্রে বাংলা 200 র পরিবর্তে 100, সাধারণ বিজ্ঞান ও আইসিটি 100, আন্তর্জাতিক বিষয়ে 200 এর পরিবর্তে 100, অর্থাৎ আন্তর্জাতিক বিষয় 200 এর পরিবর্তে 100 পরীক্ষা দিতে হবে। তবে সংশ্লিষ্ট পদ ও সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়ে 200 সহ মোট 900 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ তাদের 200 নাম্বার কমে যাবে, বাংলায় 100 নাম্বার কমবে, আন্তর্জাতিক বিষয়ে 100 নাম্বার কমবে এবং সেই ক্ষেত্রে এই 200 নাম্বার কমে যাওয়ার ফলে তারা যে প্রফেশনালে তারা আ যোগদান করতে চান সেই প্রফেশনাল বিষয়ের উপর তাদেরকে 200 নাম্বারের পরীক্ষা দিতে হবে। সংশ্লিষ্ট 900 নম্বরের সাথে সংশ্লিষ্ট পদ ও সার্ভিসের জন্য অতিরিক্ত আরো 200 নাম্বার এর পরীক্ষা 4 ঘন্টার পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক। অর্থাৎ এটি হচ্ছে মূলত বিসিএস লিখিত পরীক্ষার যে পাঠ্যসূচি। লিখিত পরীক্ষার সময় ও মান বন্টন 200 নম্বরের জন্য 4 ঘন্টা এবং 100 নম্বর যখন পরীক্ষা দিতে হবে 3 ঘন্টা এবং পাস নাম্বার হচ্ছে 50। লিখিত পরীক্ষার 30% কম নাম্বার পেলে কোনো নম্বর পাবে না বলে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা লিখিত পরীক্ষা সম্পর্কে তোমরা একটা ধারণা পেলে। বিশেষ পরীক্ষা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে পরীক্ষার্থীরা তারা মৌখিক পরীক্ষার সুযোগ পাবে। মৌখিক পরীক্ষার পূর্ণ নাম্বার হচ্ছে 200, পাস নাম্বার হচ্ছে 50। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের জন্য মূলত মৌখিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারাই মূলত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবে। স্বাস্থ্য পরীক্ষা বাংলাদেশ কর্ম কমিশনের অধীন লিখিত ও মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ তালিকা কমিশনের ওয়েবসাইটে তোমার প্রদর্শন করা হয়। এর মধ্যে ক্যাডার ও নন ক্যাডার পদে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করে প্রার্থী তালিকা পেশ করা হয়। কমিশন কর্তৃক চূড়ান্তভাবে মনোনয়নের জন্য স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত মেডিকেল বোর্ডের সম্মুখে উপস্থিত হতে হয় এবং এই কিছু ক্যাডারের ক্ষেত্রে এই উচ্চতা এবং ওজনের বিষয়ে নির্দিষ্ট থাকে। যেমন পুলিশ এবং আনসারে যদি কোনো কর্মকর্তা নিয়োগ পেতে চান তাহলে তার উচ্চতা হতে হবে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন হবে 120 পাউন্ড। আর মহিলা যদি হন সেক্ষেত্রে তার উচ্চতা হতে হবে মিনিমাম 5 ফিট এবং ওজন 100 পাউন্ড। এছাড়া অন্যান্য ক্যাডারের জন্য পুরুষের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফিট, ওজন হচ্ছে 99.11 পাউন্ড এবং মহিলাদের ক্ষেত্রে 4 ফিট 9 ইঞ্চি এবং ওজন 70 পাউন্ড, 90 পাউন্ড। আমরা এতক্ষণ নিয়োগের যে প্রক্রিয়া সেটা আমরা শেষ করলাম। আমরা বলেছিলাম যে প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি যারা উত্তীর্ণ হবেন তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় সর্বমোট 900 নম্বরের পরীক্ষা দিতে হবে। এছাড়া যারা প্রফেশন ক্যাডারে যোগদান করতে চান তাদেরকে
বাংলা 200 পরিবর্তে 100 এবং আন্তর্জাতিক বিষয়েও 200 পরিবর্তে 100 নাম্বার পরীক্ষা দিতে হবে এবং এই যে 200 নাম্বার তাদেরকে সংশ্লিষ্ট প্রফেশন যে প্রফেশনে তিনি যোগদান করবেন সেই প্রফেশনের বিষয়ের উপর 200 নাম্বার পরীক্ষা দিতে হবে। আর 4 ঘন্টা পরীক্ষা 200 নম্বরের পরীক্ষার জন্য নির্ধারিত সময় 4 ঘন্টা এবং 100 নম্বর পরীক্ষার জন্য নির্ধারিত সময় 1 ঘন্টা। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা 200 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। মৌখিক পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে 50 এবং মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা স্বাস্থ্য পরীক্ষায় অবতীর্ণ হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি চূড়ান্ত যে স্বাস্থ্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকেই মূলত চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। উল্লেখিত প্রিলি লিখিত, মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষা এবং সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন এর সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে 27 টি ক্যাডারে নিয়োগ প্রদান করে। প্রশিক্ষণ সম্পর্কে আমরা একটু আলোকপাত করব শিক্ষার্থীবৃন্দ। আমরা জানি যে একজন মানুষ সম্পদ হয়ে জন্মগ্রহণ করে না। পৃথিবীতে আসার পরেই সে প্রাকৃতিক পরিবেশেই সে লালন পালন হয়, বড় হন। সে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। তাকে অনানুষ্ঠানিক কিছু শিক্ষাও তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তারা গ্রহণ করেন। কিন্তু চাকরি লাভের পর যেহেতু তিনি কর্মক্ষেত্রে তিনি অনভিজ্ঞ বা দক্ষতার অভাব রয়েছে, সেক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে একজন শিক্ষার্থীকে তাকে সম্পদে পরিণত করে এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ একজন শিক্ষার্থীকে মানব সম্পদে পরিণত করে এবং এই মানব সম্পদ, যে দেশে মানব সম্পদ যত বেশি উন্নত সেই দেশ তত বেশি সমৃদ্ধশালী। আমরা লক্ষ্য করি যে আমাদের অদক্ষ জনশক্তির কারণেই আমাদের বাহিরে যেসব আমাদের রেমিটেন্স যোদ্ধা যাচ্ছেন তাদের যে বেতন কাঠামো অত্যন্ত কম। কিন্তু পাশাপাশি আমরা দেখি যে ভারত বা অন্যান্য উন্নত রাষ্ট্রের যেসব জনসম্পদ বাহিরে গমন করেন তাদের বেতন কাঠামো অনেক বেশি। আমরা 20 জন রেমিটেন্স যোদ্ধা পেয়ে বিদেশে গিয়ে যে ইনকাম করে ভারতের একজন আইটি স্পেশালিস্ট অনেক বেশি, তার চেয়ে বেশি বেতন আয় করে বা বেতন পান। কাজেই প্রশিক্ষণের কোনো বিকল্প নাই এবং দক্ষ জনশক্তি মূলত আমাদের বাংলাদেশকে একটা শক্তিশালী অবস্থায় নিয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশিক্ষণ অর্থাৎ যদি আমরা বলি স্বাভাবিক অর্থে এটা হলো হাতে কলমে শিক্ষা। বাস্তব জীবনে প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রশিক্ষণের উপর ভিত্তি করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দক্ষতা ও কর্তৃত্বের মান বিবেচিত হয়। প্রশিক্ষণ একজন মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করে। প্রশিক্ষণ কি? ম্যাথিস ও হ্যাক্সকনের মতে প্রশিক্ষণ বলতে এমন এক শিক্ষা পদ্ধতিকে বোঝায় যা দিয়ে ব্যক্তি লক্ষ্য অর্জনের সহায়ক নৈপুণ্য ধারণা, মনোভাব এবং জ্ঞান লাভ করতে পারে। আমি আবার বলছি, প্রশিক্ষণ হচ্ছে এমন এক শিক্ষা পদ্ধতি যা দিয়ে ব্যক্তি লক্ষ্য অর্জনের সহায়ক নৈপুণ্য ধারণা, মনোভাব অথবা জ্ঞান লাভ করতে পারে। ইটসুইন পিপলো মতে ট্রেনিং ইজ দি আর্ট অফ ইনক্রিজিং দি নলেজ। ট্রেনিং হচ্ছে একটা কলা কৌশল যার মধ্যে ইনক্রিজিং দি নলেজ, জ্ঞান বৃদ্ধি পায়, দক্ষতা বৃদ্ধি পায়। ওপেন এমপ্লয়ি একজন কর্মচারী ফর ডুইং এ পার্টিকুলার জব, নির্দিষ্ট জব বা চাকরি করার জন্য একজন চাকরিজীবীর নলেজ এবং জ্ঞান বৃদ্ধি পায় ট্রেনিং এর মাধ্যমে, ট্রেনিং এর কলা কৌশলের মাধ্যমে।
তাহলে আমরা প্রশিক্ষণ সম্পর্কে ধারণা পেলাম। মূলত প্রশিক্ষণ একজন মানুষকে, অদক্ষ মানুষকে দক্ষ মানুষে পরিণত করে। একজন শিক্ষার্থীকে মানব সম্পদে পরিণত করে এবং যেহেতু মানুষ সম্পদে জন্মগ্রহণ করে না, প্রশিক্ষণই মানুষকে সম্পদে পরিণত করে। এবং আমাদের জনসংখ্যার বিশাল জনসংখ্যা, এই জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে রূপান্তর করতে চাই, তাহলে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আমরা সবাই চাকরি খুঁজি, কিন্তু কেউ উদ্যোক্তা হতে চাই না। কাজেই এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা উদ্যোক্তা হতে পারবো এবং একজন উদ্যোক্তা ১০ জন আ বেকার যুবককে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। কাজেই প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। প্রশিক্ষণের গুরুত্ব অনস্বীকার্য। প্রশিক্ষণের গুরুত্ব ১, উচ্চ উৎপাদনশীলতা, অর্থাৎ প্রশিক্ষণের ফলে উৎপাদনশীলতা বেড়ে যায়। আমরা দেখি আমাদের যে কর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। আমাদের শিক্ষিত বেকার যুবকেরা মৎস্য, কৃষি, তারপরে পশুপালন, বিভিন্ন ধরনের আ ফলজ এবং বনজ ফল-ফলাদি উৎপাদনে তারা দক্ষতার ফল অর্জনের ফলে বা প্রশিক্ষণ গ্রহণের ফলে আমাদের ফলনের ক্ষেত্রে একটা বিপ্লব হচ্ছে। আমাদের আম আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রচুর বাম্পার ফলন হচ্ছে। আমাদের ধানের ক্ষেত্রে বাম্পার ফলন হচ্ছে। আমাদের বিভিন্ন শাকসবজির ক্ষেত্রে বাম্পার ফলন হচ্ছে। বিভিন্ন ধরনের ফল আমরা উৎপাদন করছি। মাছের ক্ষেত্রে আমাদের আম উৎপাদন বহুগুণে বেড়ে গিয়েছে। এই যে এইজন্য উচ্চ উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, দক্ষতা বৃদ্ধি পায়। অর্থাৎ মানুষ বিভিন্ন প্রশিক্ষণের কারণে বিভিন্ন কৌশল অবলম্বন করে। এই সকল কৌশল তাকে দ্রুততার সাথে যেকোনো কাজ করতে তাকে সহায়তা করে। পরিবর্তনের সাথে খাপ খাওয়া যায়। অ্যাডাপ্টিবিলিটি পাওয়ার মানুষের বেড়ে যায়। সময়ের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে নতুন আ আম অ্যাডাপ্টেবিলিটি ক্ষমতা মানুষের বেড়ে যায়। জনপ্রশাসনের মান উন্নয়ন হয়। অর্থাৎ একজন কর্মকর্তা যখনই প্রশিক্ষণ লাভ করেন, তখনই তিনি তার এই প্রশিক্ষণের জ্ঞানের কারণে তার পক্ষে যেকোনো কাজ দ্রুততার সাথে এবং দক্ষতার সাথে তার করা সম্ভব হয়। সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়, অর্থাৎ সম্পদের অপচয় রোধ হয়। আমরা প্রশিক্ষণের মাধ্যমে অল্প সম্পদকে কাজে লাগিয়ে আমরা যেকোনো সমস্যার সমাধান করতে সক্ষম হই। নানামুখী জ্ঞানের মিথস্ক্রিয়া হয়, ইন্টারেকশন হয়। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের মধ্যে ভিউজ, তারপরে বিভিন্ন মতামতের বিভিন্ন জ্ঞানের আ এক্সচেঞ্জ হয়। এই এক্সচেঞ্জ এর ফলে আমাদের লাভবান হয়। দক্ষ মানব সম্পদ তৈরিতে অপরিহার্য হয়। দক্ষ মানব সম্পদ তৈরিতে আ খুবই প্রয়োজন হয়। অপচয় রোধ হয়। প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেখি অপচয় রোধ হয়। অপচয় রোধ হয় প্রশিক্ষণের মাধ্যমে। প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো শক্তিশালী হয়। প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো শক্তিশালী হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি বৃদ্ধি পায়। আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি বৃদ্ধি পায়। প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি বৃদ্ধি পায়। পেশাদারিত্ব নিশ্চিত করা সম্ভব হয়। পেশাদারিত্ব নিশ্চিত করা সম্ভব হয়। প্রশাসনিক গতিশীলতা আনয়ন করা সম্ভব হয়। অপচয় রোধ হয়। অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে আমরা সীমিত সম্পদকে দিয়ে আমরা যে অস অসীম সমস্যা আমরা সমাধান করতে সম্ভব হয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও দেখা যায় যে প্রশিক্ষণের কারণেই আন্তর্জাতিকভাবে আমাদের জনবলকে বিদেশে নেওয়ার জন্য তারা আগ্রহ প্রদর্শন করে। বিশেষ করে আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব পেশার লোকদেরকে বাইরে নেওয়ার জন্য মানুষ খুব অধীর আগ্রহে অপেক্ষা করে এবং প্রশিক্ষণের কারণেই আজকে আমরা দেখছি আমাদের সর্বোচ্চ যে খাত গার্মেন্টস সেক্টরের আমরা দেখি বিদেশিরা আমাদের এখানে ছুটে আসছে। আমাদের প্রশিক্ষিত এই জনবলের কারণেই তারা মূলত আমাদের এখানে ছুটে আসছে এবং এসে আমাদের এখানে তারা আ পুঁজি বিনিয়োগ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এই সম্পর্কে আমরা আলোকপাত করব। বাংলাদেশে মূলত ২৭ টি ক্যাডার পদের জন্য ২৫ টি প্রধান প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ যারা আ নিয়োগ লাভ করেন তাদেরকে প্রশিক্ষণের জন্য খুব গুরুত্বপূর্ণ। এজন্য সরকার প্রতিষ্ঠান আমরা দেখি এক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকেন।
তাছাড়া লোক প্রশাসনে নিয়োজিত যেসব কর্মচারী আছেন তাদের জন্য ৩৩৫টি সরকারি প্রতিষ্ঠান রয়েছেন। এই ২৫ টি প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠান এটা তোমরা জানো বা চিনো অনেকেই। তারপর আমরা এদের নাম তোমাদের সামনে উপস্থাপন করছি। BPATC বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। এটা সাভারে আছে। খুব সুন্দর। সাভার এবং ঢাকা সাভার রোডে আ সাভার বাজার বের হলেই রাস্তার বাম পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগেই মূলত এই প্রতিষ্ঠানটি আম প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ করে আমাদের প্রশাসনের লোকজনের প্রশিক্ষণ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বিভিন্ন সময় প্রশিক্ষণের মাধ্যমে সদ্য যারা নিয়োগ লাভ করেন তাদেরকে আ প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাছাড়া পদোন্নতির সাথে সাথেই কিন্তু প্রশিক্ষণের বিষয়টি আছে। যখনই কোনো একজন কর্মকর্তা আ পদোন্নতি পান সেক্ষেত্রে তার পরবর্তী কর্মের রূপরেখা নির্ধারণ করার জন্য মূলত তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। নায়েম এটি মূলত যারা প্রশাসন যারা শিক্ষা ক্যাডারে যোগদান করেন তাদেরকে মূলত এই নায়েমে প্রশিক্ষণ দেওয়া হয়। ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ন্যাশনাল একাডেমি N for ন্যাশনাল, A for একাডেমি, E for এডুকেশন অ্যান্ড the ম্যানেজমেন্ট। নায়েম মূলত শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত তাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। পররাষ্ট্র যারা ক্যাডারে যোগদান করেন তাদের জন্য একাডেমি আছে, পররাষ্ট্র বিষয়ক একাডেমি, বিচার প্রশাসন একাডেমি আছে, পুলিশ একাডেমি আছে, আমাদের সারদাতে আছে, পরিকল্পনা উন্নয়ন একাডেমি আছে, আমাদের বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আছে। আ আমরা বার্ডের কথা বলি যেমন কুমিল্লাতে আছে এখানেও প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আছে। বাংলাদেশ সমবায় একাডেমি আছে, বাংলাদেশ শুল্ক অবগারি ও প্রশিক্ষণ একাডেমি এগুলি হচ্ছে উল্লেখযোগ্য প্রশিক্ষণ একাডেমি। এসব একাডেমির মাধ্যমে মূলত আমাদের আ কর্মকর্তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সমস্যার সমাধানে আ যোগ্য এবং অভিজ্ঞ করে গড়ে তোলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোকপাত করব বাংলাদেশ প্রশিক্ষণের সমস্যা। আমরা দেখি যে গুণসম্মত, মানসম্মত প্রশিক্ষণের অভাব এখনো রয়েছে। আমরা দক্ষ মানবশক্তি গড়ার পেছনে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। যে সমস্যাগুলি আমরা আম লক্ষ্য করি সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রশিক্ষণকে অর্থ উপার্জনের উৎস মনে করে অনেকেই। আমরা দেখি যে কাজে প্রশিক্ষণ নেওয়া উচিত সে না গিয়ে একটা বিশেষ ক্যাডারের লোকজন প্রশিক্ষণে খুব বেশি আগ্রহী হয়। এর কারণ তারা মনে করেন প্রশিক্ষণের সাথে অর্থ জড়িত। প্রশিক্ষণে অনেক সময় বিদেশ ভ্রমণ করার সুযোগ থাকে। এসব কারণে তারা প্রশিক্ষণকে অর্থ উপার্জনের উৎস বলে অনেকে মনে করে এবং যে ব্যক্তিকে প্রশিক্ষণ গ্রহণ করলে দেশ লাভবান হবে, সমাজ লাভবান হবে তাকে প্রশিক্ষণ না পাঠিয়ে একটি বিশেষ ক্যাডারের লোকজন প্রশিক্ষণ গ্রহণ করে। ২ আমলারা প্রশিক্ষণকে নিজের অধিকার মনে করে। একটি বিশেষ ক্যাডার তারা নিজেরাই ডক্টরেট হন, তারা নিজেরাই প্রশিক্ষণ গ্রহণ করেন। অন্যান্য ক্যাডারকে তারা খুব একটু আড় চোখে দেখেন। এজন্য তারা নিজেদেরকেই অধিকার বলে মনে করেন। উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত প্রশিক্ষণ না দেওয়া, এটা একটা মানসিকতা আগেই আলোচনা করেছিলাম। দুর্নীতি হয়, স্বজনপ্রীতি হয় এই ক্ষেত্রে। অবকাঠামোগত সমস্যা আমাদের অনেকগুলি ক্যাডার আছে যে তাদের আ বলা আছে যে তাদের ৪ বছরের মধ্যে তাদের চাকরি স্থায়ীকরণের জন্য যে পূর্বশর্ত যেটা পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের মধ্যে যেটা উল্লেখ থাকে যে তাদেরকে যে কাজগুলি করতে হয় তাদের ২ বছর এসিআর লাগে। তাদের ২ বছরের মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। আ এই যে চাকরি সন্তোষজনক প্রশিক্ষণ এগুলি চাকরি স্থায়ীকরণের পূর্বশর্ত এবং তাদেরকে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আমরা দেখি যে অনেক ক্যাডার আছেন যাদেরকে আ জনবল বেশি হওয়ার কারণে তাদের অবকাঠামোগত সমস্যার কারণে তাদেরকে নির্দিষ্ট সময়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় না। ফলশ্রুতিতে তারা চাকরি স্থায়ীকরণে বাধার সম্মুখীন হয়। কাজেই এই অবকাঠামো সমস্যা দূর করতে হবে। আরো বেশি পরিমাণ আমাদের প্রশিক্ষণ ইনস্টিটিউট বা একাডেমি গঠন করতে হবে। যোগ্য প্রশিক্ষকের অভাব এটাও আমাদের একটি বিশাল সমস্যা যে আমাদের এখনো অনেক যোগ্য প্রশিক্ষকের অভাব রয়েছে। কাজেই প্রশিক্ষকদেরকেও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে তাদেরকে বাইরের দেশে পাঠিয়ে, বিদেশে পাঠিয়ে যোগ্য করে তুলতে হবে। প্রশিক্ষণ পরবর্তীকালে আর না থাকা। অর্থাৎ যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় দেখা যাচ্ছে যে তিনি আর সেখানে থাকেন না। তিনি অন্যত্র বদলি হয়ে যান এবং তার যে প্রশিক্ষণের যে জ্ঞান, সেই জ্ঞান আর কোন কাজে আসে না।
কাজে যাদেরকে প্রশিক্ষণ দিতে হবে তাদেরকে সুনির্দিষ্টভাবে বলে দিতে হবে যে এত বছর তোমাকে এই প্রজেক্টে কাজ করতে হবে এবং যতদিন প্রজেক্ট আম বা প্রকল্প শেষ না হবে ততদিন তিনি অন্যত্র বদলি হতে পারবেন না। অনুকূল পরিবেশ না থাকা অনেক সময় অনুকূল পরিবেশের কারণেই জ্ঞান, মেধা এবং প্রজ্ঞাকে কাজে লাগানো যায় না। কাজেই যিনি দক্ষ এবং অভিজ্ঞ তাকে সুযোগ দিতে হবে সেখানে কাজ করার। যথাযথ মূল্যায়নের সমস্যা, এগুলি হচ্ছে মূলত আমাদের প্রশিক্ষণের সমস্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতক্ষণ আমার আলোচনা থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসের নিয়োগ এবং প্রশিক্ষণ সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা পেলে। আশা করি তোমরা উপকৃত হবে। আমরা যে বইগুলির সাহায্য নিয়েছি তোমাদের সামনে সেগুলো উপস্থাপন করছি। অধ্যাপক এমাদুদ্দিন স্যার বাংলাদেশ লোক প্রশাসন, মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ লোক প্রশাসন এনএস পাবলিকেশন থেকে প্রকাশিত, মাহতাব মোহাম্মদ মোহাব্বত খান অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ইন বাংলাদেশ ইউপিএল থেকে প্রকাশিত। এই বইগুলির সহায়তা নিয়ে আমরা মূলত আমাদের এই অনলাইন ক্লাস তোমাদের জন্য উপস্থাপন করছি। আশা করি এই ক্লাস থেকে তোমরা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কাজ, নিয়োগের শর্ত, কর্মের যোগ্যতা এবং প্রশিক্ষণ সম্পর্কে তোমরা ভালো ধারণা পেলে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।